পূর্ব বর্ধমান জেলার হাসনহাটি গ্রাম, যার বাস রাস্তাটি গেছে বৈদ্যপুরের উপর দিয়ে, বাস স্ট্যান্ড বৈদ্যপুর। সেখান থেকে নেমে হাঁটা পথ, সাইকেলের পথ, অটো টোটোর পথ হচ্ছে হাসনহাটি গ্রামে যাবার পথ। মধ্যবর্তী স্থানে আরও কয়েকটি গ্রাম পড়ে। প্রাচীন সমৃদ্ধ একটা জায়গা। পুরনো আমলের প্রচুর বড় বড় ভাঙা অট্টালিকা রয়েছে তার মধ্যবর্তী অঞ্চলটিতে। সেসব ভাঙা বাড়িগুলিতে ভেতরে ঢুকে, বাড়ি তো নয়, অট্টালিকা, প্রাসাদ, তার ভেতরে ঢোকার বাসনা জেগেছে বহুবার। কিন্তু আমার চরিত্র যেমন, যে বাসনা জাগে, কিন্তু বাসনাকে চরিতার্থ করবার জন্যে যতটা ঝুঁকি নিতে হয়, যে উদ্যোগ নিতে হয়, সেটা আমার করা হয় না। যাওয়া আসার পথে ওই প্রাসাদোপম ভাঙা অট্টালিকাগুলোকে বহুবার দেখেছি। বাইরে থেকে কথাবার্তাও হয়েছে। দূর থেকে, বাইরে থেকে যতটুকু বাক্য বিনিময় সম্ভব ততটুকুই হয়েছে, তার বেশি নয়। কিন্তু অভ্যন্তরস্থ গল্প আবিষ্কার করা আমার হয়নি, যেমন কোনো ক্ষেত্রেই আমার হয় না। তো আজকে আমি যে এই যে কথা বলতে বসেছি, সেই কথাটার কি প্রসঙ্গে কথা বলবো সেটা ভেবে বসিনি। তবে এখন এই মুহূর্তে ঠিক করলাম যে হাসনহাটি গ্রাম বা সেই এলাকার পুরনো প্রাচীন ভাঙা প্রাসাদোপম অট্টালিকাগুলো, রহস্যজনক গল্পমুখর অট্টালিকাগুলোকে নিয়ে আমি আজকে নিশ্চয়ই কথা বলবো না। এইখানে যেতে গেলে আমি বললাম যে বাস স্ট্যান্ডটি হচ্ছে বর্ধমান জেলায়, পূর্ব বর্ধমানে, কিন্তু এর যে রেলওয়ে স্টেশন বইচি সেটা কিন্তু হুগলিতে। এগুলো হচ্ছে যে আমি এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো বলছি আমি এই কারণে যে আমি হয়তো কোনো একটা কথায় আসবো যেটা আমি এখনো স্থির করিনি, হয়তো কয়েক মিনিটের মধ্যে সেই বিষয়ের মধ্যে ঢুকে পড়ব। তো সেই বিষয়টা ঢোকবার আগে আমি ইতস্তত পায়চারি করছি, পদচারণা করছি। আমার যে আসল রাস্তা কোনটি আজকে চলবার জন্য, কোন রাস্তাটি আমি বেছে নেব, সেটা নির্ণয় করার আগে, ভেবে নেওয়ার আগে, বেছে নেওয়ার আগে আমি একটা ওই অনেকগুলো শাখা প্রশাখা আছে এমন একটি রাস্তার মোড়ের কাছে এসে দাঁড়িয়েছি। এবার একবার ডান দিকের রাস্তায়, একবার বাম দিকের রাস্তায়, একবার পূবের রাস্তায়, একবার পশ্চিমের রাস্তায় একটু করে যাচ্ছি, আবার পিছিয়ে আসছি। এরকম করতে 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 হয়তো কোনো একটা রাস্তা আমি বেছে নেব। তো সেই হাসনহাটি গ্রাম থেকে আমি নীল অপরাজিতার বীজ নিয়ে এসেছিলাম। নীল অপরাজিতার বীজ। অপরাজিতা ফুলের সৌন্দর্য এবং অপরাজিতা ফুলের রহস্য এবং অপরাজিতা ফুলের কাছ থেকে পাওয়া চিঠিপত্র সম্পর্কে আপনারা সকলেই কম বেশি অবহিত আছেন, বিশেষত যারা রসিকজন, যারা সৌন্দর্য পিপাসু এবং যারা গভীর কুয়োর মধ্যে ঝাঁপ দিতে পছন্দ করেন।
তেমন লোকেরা। তো সেই নীল অপরাজিতার বীজ এনে আমি বসিয়েছিলাম, গাছ হয়েছিল, অনেক গাছ হয়েছিল। গাছগুলোতে এবছরে নির্দিষ্ট সময়ে ভালো ফুলও এসেছিল। নীল অপরাজিতা বড় বড়, গল্পমুখর এবং আমন্ত্রণী ফুলে ভরা গাছ। এখন সেই রকম অপরাজিতা গাছে ভরা একটি টব আমি আমার বাড়ির দেওয়ালে, বাইরের রাস্তা যেখান দিয়ে গেছে, বাইরের মানুষের যাতায়াতের যে রাস্তা, সেই রাস্তার ধারে আমার বাড়ির দেয়ালের উপরে সেই টবটি রেখেছিলাম। তো আজ সকালে উঠে দেখি যে কেউ ফুল তুলবার জন্য, হয়তো যেমন আমার বাড়ির দেয়ালের পাশে একটি টগর গাছ আছে, সেখান থেকে ফুল সংগ্রহের জন্য প্রচুর মানুষ ভোরবেলা থেকে দলে দলে আসেন, তারা ফুল নিয়ে যান। তেমনি এই অপরাজিতা গাছ থেকেও ওই নীল অপরাজিতাগুলো যে আমন্ত্রণের আলো ছড়িয়ে উজ্জ্বল করে রেখেছিল খুব ভোর থেকেই, সেই ফুল সংগ্রহকারীদের কোনো একজন এই নীল অপরাজিতা ফুল সংগ্রহ করতে প্রয়াস চেয়েছিল। সে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। কিন্তু কেউ হয়তো খুব ব্যস্ততার জনিত কারণে দূর থেকে অপরাজিতা ফুল ধরে টান দিয়েছিল, হয়তো গাছের ডালও ধরে টান দিয়েছিল, লতাটি ধরে টান দিয়েছিল। এবং ওই টবের মধ্যে আমার আগের দিন বিকালে জল দেয়া ছিল, মাটি ভিজে ছিল, তাই ফুল তুলবার সময় তার একটু অতিরিক্ত আকর্ষণের জন্য, অতিরিক্তভাবে একটু কাছে টেনে নেবার সে যে প্রয়াস পেয়েছিল, সে যে চেষ্টা করেছিল, সেই জন্যে গোটা গাছটা শিকড় সমেত উপড়ে গিয়েছিল। এখন আমি সকালবেলা উঠেই দেখি যে আমার টব থেকে সেই অপরাজিতা গাছ শিকড় উপড়ে বাড়ির দেওয়ালের বাইরে রাস্তার উপরে মুখ থুবড়ে পড়ে আছে। এটা দেখে কি হয়, দুঃখ হয় কিনা, কষ্ট হয় কিনা, যন্ত্রণা হয় কিনা, এইসব বলার কোনো দরকার নেই। এগুলি সব বহু পুরনো কথা, এগুলো বলার কোনো দরকার নেই। আবার হয়তো যে কথাগুলো আমি বলবো, এইগুলোর পরিবর্তে যে কথাগুলো বলবো, সেই কথাগুলোও হয়তো পুরনোই কথা। পৃথিবীতে সব কিছুই তো পুরনো, এবং সব কিছুরই পুনরাবৃত্তি চলছে, বারবার রিপিটেশন চলছে। রিপিটেশনের কথা হচ্ছিল আমাদের জীবনচক্রের রিপিটেশন, পুনরাবৃত্তি, প্রকৃতি ঋতুচক্রের পুনরাবৃত্তি, আমাদের দৈনন্দিন জীবনের দিন রাত্রের পুনরাবৃত্তি, আমাদের জীবনের উত্থান পতন, সুখ দুঃখ, এসবের রিপিটেশন চলতেই থাকে। যে ঘটনাবলী আমার প্রপিতামহের জীবনে ঘটেছিল, সেই একই ঘটনাবলী আমার পিতামহের জীবনে ঘটেছিল, সেই জীবনের একই রকমের ঘটনাবলী আমার পিতার জীবনে ঘটেছিল, সেই একই রকমের ঘটনাবলী আমার জীবনে ঘটেছে।
সেই একই রকমের ঘটনাবলী আমার সন্তানের জীবনে ঘটে চলেছে এবং সেই একই রকমের ঘটনাবলী আমার সন্তানের সন্তান তার জীবনেও ঘটবে এবং এটা পৌনঃপুনিকভাবে ঘটতে থাকবে। ফলে আমি বলতে চাওয়ার ক্ষেত্রে কিছু বিষয়কে বাদ দিয়ে অন্য কিছু বিষয়কে বলছি, মানে এরকম নয় যে যে বিষয়টি আমি বলছি সেটি নতুন। আনকরা বলে কিছু নেই, আনকরা কিছু নেই, সবই পুরনো। এখন হয় কি, আমাদের মন মর্জিত তো একটা ব্যাপার থাকে। আমাদের মন এক এক সময় এক একটা জিনিসকে পছন্দ করে নেয়, বেছে নেয়, সেখানে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এখন এই সময়ে আমি ওই অপরাজিতা গাছটা কেউ তুলে টেনে ফেলে দিয়ে গেছে, সেটা নিয়ে জ্বালা যন্ত্রণা, দুঃখ, রাগ, অভিমান এসব বিষয় বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। আমি অপরাজিতা বীজগুলি বসানোর আগে মাটি তৈরি করেছিলাম, গোবর সার কিনেছিলাম, গাড়ি করে বিক্রি করতে আসে গোবর সার, নামেই গোবর সার, আসলে গোবর সার নয়, ওরা খাটাল থেকে কাঁচা গোবর সংগ্রহ করে এনে দিয়ে যায়। সেই গোবর, তার মধ্যে পোকা ইত্যাদি জন্মায় এবং যারা নাগরিক জীবনে অভ্যস্ত তাদের সেই গন্ধ তাদের ভালো লাগে না, প্রীতিকর নয়। যাই হোক, তো সেই গোবর, কোকোপিট আর সর্ষের খোল, নিম খোল এবং বাগানের যে মাটি, এখন তো বাগানে মাটি থাকে না, সামান্য একটুখানি 1 হাত বাই 1.5 হাত এই বর্গাকৃতির আমার বাড়ির যে বাগান, 1 হাত বাই 1.5 হাত, সেখানে ডান দিকে নড়তে গেলে বাঁ দিকের দেয়ালে ধাক্কা লাগে, বাঁ দিকে নড়তে গেলে ডান দিকের দেয়ালে ধাক্কা লাগে। এরকম যে অপরিসর জায়গা, তারই মধ্যে বাগান, তারই মধ্যে, তো সেখানে আমি বাগানের মাটি কোত্থেকে পাবো, মানে প্রাকৃতিক মাটি, প্রকৃতকারের মাটি, স্বাভাবিক মাটি, সাধারণ মাটি কোত্থেকে পাবো? সব তো ওইটুকু জায়গা, এক হাত বাই 1.5 হাত, সেটুকু জায়গা তো সিমেন্ট দিয়ে বাঁধানো। তো যাই হোক, বাইরে থেকে যেখান থেকে হোক একটুখানি বাগানের মাটি সংগ্রহ করেছিলাম, দিয়ে এগুলি সবগুলো মিশিয়ে আমি মাটি তৈরি করি টবে গাছ লাগানোর জন্য। তো টবের মধ্যে সেই মাটি, তৈরি করা মাটি ছিল, যার মধ্যে গোবর ছিল, কোকোপিট ছিল, সর্ষের খোল ছিল, নিম খোল ছিল ইত্যাদি ছিল, জল দিয়ে পচানো ছিল। হ্যাঁ, বিভিন্ন রকমের আনাজের, সবজির খোসাও তার মধ্যে, পচে যাওয়ার পর যে অংশটা সেটাও ছিল। তার মধ্যে অপরাজিতা গাছ জন্মেছে, সবুজ সবুজ সুন্দর দৃষ্টিনন্দন পাতা এবং তার লম্বা লম্বা লতা দেয়ালের উপর থেকে শূন্যের মধ্যে হাওয়ায় আন্দোলিত হয়ে সে তার নৃত্য পরিবেশন করে, আমি দেখি এবং রাস্তা দিয়ে যারা যান তারা প্রত্যেকেই দেখতে পান। কিন্তু সেই যে গাছটি, সেটি দোষ করেছিল কি না, সে তার শাখায় ফুল ফুটিয়েছিল এবং সেই ফুল পথচারীকে আকৃষ্ট করেছিল, পুণ্যলোভাতুর মানুষকে আকৃষ্ট করেছিল, যারা ওই ফুল দেবতার পায়ে দিয়ে তার বিনিময়ে সেখান থেকে তারা কিছুটা পুণ্য সঞ্চয় করবেন। তো সে সমস্ত লোকেরা ফুল তোলবার সময় টান দিয়ে গাছটাকে উপড়ে ফেলেছে। গাছটা আমার বাড়ির বাইরে পড়ে আছে, যা বলেছি। তো যখন গাছটার শিকড় উপড়ে পড়েছে, তখন সে ওই টবের মধ্যে যে মাটিটা ছিল, ভিজে মাটিটা,
কাদামাখা মাটি, তার ভেতরে ছিল নোংরা, কাদামাখা মাটি, নোংরা। এবং আমি যখন ওই গাছটাকে ওই বাড়ির দেয়ালের বাইরে থেকে সংগ্রহ করে আনতে যাই, তখন ওই কাদামাখা মাটি অসাবধানতাবশত বা বা অতিরিক্ত সাবধানতা গ্রহণ না করার জন্যে বা এবং ইত্যাদি কারণ নাও থাকতে পারে, ওই অপরাজিতা গাছের শিকড়ে যে কাদা মাটি ছিল, সেই কাদা মাটি আমার মুখে এবং হাতে এবং শরীরের বিভিন্ন জায়গায় জামা কাপড়ে লেগে যায়। ছি ছি, নোংরা জিনিস। রাস্তা দিয়ে যারা যাচ্ছেন তারা ওই কাদামাখা আমাকে দেখে একটু হাসছেন, কেউ কেউ দু তিন রকমের অর্থ হয় এরকম কথাবার্তাও বলছেন, এবং আমার বাড়ির লোকেরাও ব্যস্ত হয়ে ওঠে যে আমি নোংরা মেখেছি বলে। কিন্তু আমি যেটা লক্ষ্য করলাম যে এই যে অপরাজিতা গাছটা, যেটাতে এত সুন্দর সুন্দর সবুজ পাতা, সবুজ লতা, যে হাওয়ায় এত সুন্দর নৃত্য পরিবেশন করছে, এবং যে নীল নীল ফুল ফুটিয়েছে, ফুল ভরা আমন্ত্রণ, ফুল ভরা চিঠিপত্র, ফুল ভরা গানের বিভিন্ন রাগ রাগিনীর কি বলবো একটা আবহমণ্ডল ভরে থাকে। ছোট গাছ, একটুখানি জায়গা, তার মধ্যেই ভরে থাকে। তো সেই যে গাছটা, তার শিকড়টা ছিল মাটির মধ্যে, কাদার মধ্যে, সেটা নোংরা। তা এখন আমরা যারা উপর থেকে গাছটাকে দেখছি, গাছের ফুল দেখছি, গাছের বাতাসে তার আন্দোলন দেখছি, আমাদের ভালো লাগছে, আমরা কিন্তু সেই মুহূর্তে এইটা কি অনুভব করি যে গাছটার তলায় ওই যে শিকড়টা আছে, যে কাদা মাটির মধ্যে মুখ গুঁজে আছে, এবং ওই কাদা মাটির মধ্যে মুখ গুঁজে সে সেখান থেকে জীবন রস আহরণ করছে এবং তা গাছটিকে সরবরাহ করছে, আর সেই জীবন রসের বিনিময়ে গাছটি তার রূপ, সৌন্দর্য, গুণাবলী অর্জন করছে। এটা আমরা কি উপলব্ধি করি? আমরা কি সেই মুহূর্তে ভাবি? হ্যাঁ, গাছে একটা শিকড় থাকে, মাটির তলায় থাকে, রস সংগ্রহ করে, শিকড়ের শাখায় শাখায় একদম অগ্রবর্তী ভাগে মূলত্র থাকে, সেখান থেকে সে মাটি থেকে রস সংগ্রহ করে, মাটির খনিজ পদার্থ সংগ্রহ করে, জল সংগ্রহ করে, এবং গাছের পাতায় পাতায় তা সরবরাহ করে, গাছটাকে মাটিতে ধরে থাকতে সাহায্য করে। অপরাজিতা গাছটার কথা ভুলে গিয়ে এবার আপনি একটি বট, অশ্বত্থ, এরকম বনস্পতি জাতীয় গাছের কথা ভাবুন। কি তার বিরাট চেহারা, কি তার বিশাল বিপুল আয়তন, কি তার মদমত্ত আচার ব্যবহার, ভেবে দেখুন। এই সব কিছুই নির্ভর করছে তার কিন্তু ওই শিকড়ের প্রাবল্যের উপরে, শিকড়ের দাপটের উপরে, শিকড়ের ক্ষমতার উপরে, শিকড়ের অস্তিত্বের উপরে, শিকড়ের কর্মকুশলতার উপরে, শিকড়ের কর্মনিষ্ঠার উপরে, শিকড়ের বিশ্বাসযোগ্যতার উপরে। শিকড় মাটির তলায় ছড়িয়ে আছে কত দূর পর্যন্ত এবং কত গভীর পর্যন্ত, পৃথিবীর কতটা ভেতর পর্যন্ত ঢুকে গিয়ে পৃথিবীর কোন গোপন জায়গা থেকে সে কোন জীবন রস সংগ্রহ করে তার ওই বিশাল মদমত্ত চেহারার পাতায় পাতায়, ডালে ডালে, পাতায় পাতায় পৌঁছে দিচ্ছে।
তা আমরা যখন ওই বট গাছ, অশ্বত্থ গাছ, এই জাতীয় বড় বড় যে বনস্পতিগুলোকে দেখি, ঠিক সেই মুহূর্তে আমরা কি তার ওই শিকড়ের যে বিস্তার মাটির তলায়, সেটাকে আমরা দেখতে পাই, সেটাকে আমরা অনুভব করতে পারি না? আমরা জানি যে শিকড়টা মাটির তলায় আছে, গাছটাকে ধরে রাখতে সাহায্য করছে এবং গাছটাকে বেঁচে থাকতে সাহায্য করছে। তার যাবতীয় অহংকার ওই শিকড় থেকেই সে আহরণ করছে, শিকড়ের বদান্যতায় সে আহরণ করছে। আমরা জানি, এগুলো তাত্ত্বিকভাবে জানি, কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা কি সেই মুহূর্তে উপলব্ধি করি না? এখন যে ফুল সংগ্রহ করতে এসে আমার অপরাজিতা গাছটাকে উপড়ে ফেলে দিয়ে গেছে, ওই কিছুদিন আগে হয়েছিল না এখানে একটি মেডিকেল কলেজে, এখানে কেন গোটা বাংলায়, গোটা দেশে, শুধু বাংলা কেন বলবো, গোটা দেশে, গোটা পৃথিবীতে এমন ঘটনা আমরা হামেশাই ঘটিয়ে থাকি। এইসব ঘটনার গৌরবে আমরা গর্বিত যে আমরা ফুলের মতো সুন্দর সুন্দর ছেলে মেয়েদের উপর অত্যাচার করি, অনাচার করি, ধর্ষণ করি, তারপর সেগুলোকে ছুঁড়ে ফেলে দিই রাস্তার পাশে, ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের যে ইন্দ্রিয় সংগৃহীত যে তৃপ্তি, যে সুখ, সেটুকু নিয়ে আমরা আবার নতুন জায়গার দিকে, নতুন কোনো কাজের দিকে, নতুন কোনো অর্জনের দিকে, নতুন কোনো লুণ্ঠনের উদ্যোগে আমরা এগিয়ে যাই। তো সেইভাবেই আমরা অপরাজিতা গাছটি ধর্ষিত বা ধর্ষিতা, যেমনটা দিলে আপনাদের সুবিধা হবে, পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ, যা আপনাদের, ফুল ফুটিয়েছে তাকে স্ত্রীলিঙ্গ ভাবাই যেতেই পারে, তবে কিসের স্ত্রী, কিসের পুরুষ? পুরুষের মধ্যেও স্ত্রী আছে, স্ত্রীর মধ্যেও পুরুষত্ব আছে। তো যাই হোক, সেই ধর্ষিতা অপরাজিতা গাছটি রাস্তার বাইরে পড়েছিল মুখ থুবড়ে, তার সবুজ পাতা মানুষের পায়ে পায়ে, গাড়ির চাকায় চাকায় থেঁতলে গেছে, তার সৌন্দর্য শেষ হয়ে গেছে, তার শিকড় তাকে টবের মধ্যে ধরে রাখতে পারেনি। যে ফুল তুলতে এসে তাকে টান দিয়েছিল, সেই লুণ্ঠনকারীর বিরুদ্ধে লড়াইতে তার শিকড় পরাস্ত হয়েছিল বলে অপরাজিতা গাছটি সম্পূর্ণরূপে বিনষ্ট হল। অথচ গাছটি যখন হাওয়ায় নাচছিল, যখন সে তার নীল অপরাজিতা ফুলের রূপে, সৌন্দর্যে গর্ব অনুভব করছিল, নিজেকে রাজকন্যার মতো বা রাজমহিষীর মতো নিজেকে কল্পনা করছিল, তখন কিন্তু সে তার যে শিকড়ের জন্য তার এই সব অর্জন, সেই শিকড়ের কথা কি সে ভেবেছিল? কেউ কি ভাবে? আমরা কি ভাবি? ভাবি না। আমরা পূবে যাচ্ছি, পশ্চিমে যাচ্ছি, উত্তরে যাচ্ছি, দক্ষিণে যাচ্ছি, সমস্ত জায়গা থেকে আমরা আলো সংগ্রহ করছি, বাতাস সংগ্রহ করছি, রূপ, রস, গন্ধ আহরণ করছি, আর আমাদের ভেতরে যে আলো আছে, যে শ্বাস বায়ু আছে, যে রূপ, রস, গন্ধ আছে, যে বার্তা আছে, সেগুলো আমরা ছড়িয়ে বেড়াচ্ছি, আমার বলে ছড়িয়ে বেড়াচ্ছি। আমার এই মাটির উপরের আমার যে অংশটুকু, মাটির তলায় আমার যে অংশটুকু, সেটুকুর কথা না ভেবে শুধু মাটির উপরে আমার যে অংশটুকু, সেই অংশটুকু নিয়ে আমি নিজেকে প্রচার করে বেড়াচ্ছি।
এখন আমার এক কবি বন্ধু এটি প্রশ্ন তুলেছেন যে প্রকাশ এবং প্রচার এই দুইয়ের মধ্যে তফাৎ কি? প্রকাশ এবং প্রচার কি একই? অর্থাৎ ওই অপরাজিতা গাছটি সে শিকড়ের সহযোগিতায় ওই মাটি থেকে খাদ্যরস সংগ্রহ করেছে, সূর্যের আলোয় বাতাসে সে নিজেকে গঠন করেছে, নিজের মধ্যে যৌবন এসেছে, সে ফুল ফুটিয়েছে এবং সে তার ফুলের রূপ সৌন্দর্য নিয়ে গর্ব প্রকাশ করেছে। এই অংশটুকুর মধ্যে কিন্তু কোনো প্রচার নেই। অথচ আমার বাড়ির দেওয়ালের বাইরেই আরেকটি লতা আছে। এই মুহূর্তে সেই লতাটির যে পরিচিত নাম, যে নামটির দ্বারা তাকে পরিচয় দেওয়া হয়েছে, তাকে চিহ্নিত করা হয়, সে নামটি আমার এই মুহূর্তে মনে আসছে না। হামেশাই এখানে ওখানে সেখানে সেই লতাটি দেখা যায়, ইলেকট্রিকের তারে পর্যন্ত দেখা যায়। তো সেই লতা ঝেঁপে উঠেছে এবং অন্য গাছগুলোর ওপরে সে তার নিজের ওই যে প্রকাশ, সে প্রকাশটা তীব্রভাবে ছড়িয়ে দিয়েছে এবং অন্য গাছগুলোর অস্তিত্বকে পদদলিত করছে, দমন করছে, তাদের বেঁচে থাকাকে বিপন্ন করে তুলছে এবং নিজেকে মদমত্ত রূপে প্রকাশ করতে ব্যতিব্যস্ত। এটাকে আমরা বলতে পারি প্রচার। এবং এই যখন আমি প্রচার করছি, এবারে মাত্রা, বিভিন্ন রকমের মাত্রা আছে। আপনি ওই অপরাজিতা গাছটার কথাই ভাবুন। সে যখন তার ফুল ফুটিয়ে সবুজ রঙের লতা পাতা দিয়ে সে তার নিজের শরীরী ভাবের প্রকাশ ঘটাচ্ছে, সেটা প্রকাশ। কিন্তু সেই একই সময়ে সে আবার কিন্তু একটু অন্যরকম আচরণও করছে। অর্থাৎ সে ওই যে শিকড়ের কথা বলছিলাম, শিকড়ের কথা সে বিস্তৃত হয়ে যাচ্ছে, বা শিকড়ের কথা সে স্বীকার করছে না, বলছে না। তার যে শরীরী ভাষায় সে যা যা বলছে তার মধ্যে কোথাও তার শিকড়ের কথা বলা নেই। অর্থাৎ ওইটুকু প্রকাশের মধ্যে একটুখানি প্রচার আছে। সে প্রচারটা খুব কম, আমাদের চোখে ততটা প্রকট হয়ে ধরা পড়ে না। কিন্তু যখন এই বুনো লতাগুলো, অপরিচিত লতা গাছগুলো অন্য অন্য ছোট বড় বিভিন্ন গাছকে ঢেকে ফেলে তাদের জীবনকে, বেঁচে থাকাকে বিপন্ন করে ফেলে, অতিষ্ঠ করে ফেলে এবং তাদের নিজেদের বেঁচে থাকা নিয়ে প্রচণ্ডভাবে ব্যস্ত থাকে, তখন এই প্রকাশ এবং প্রচার দুটো এক এবং অভিন্ন হয়ে যায়। প্রকাশের থেকে প্রচার একটু বেশি মাত্রায় প্রকট হয়ে ওঠে। তাই প্রকাশই কখনো কখনো প্রচার, কিন্তু সব প্রকাশ প্রচার নয়। আমি যখন জঙ্গলমহলের ভিতর দিয়ে যাচ্ছি, রাস্তার দুধারে গভীর জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে প্রত্যেকটি সরলবর্গীয় গাছ সে খানিকটা করে জায়গা দখল করে তার নিজের শরীরী উপস্থিতিকে ধরে রেখেছে। তাহলে তার নিজের উপস্থিতিকে ধরে রাখার জন্য সে মাটিতে এবং শূন্যে, বাতাসের মধ্যে, আলোর মধ্যে সে খানিকটা করে জায়গা দখল করেছে। এইটুকু তাকে করতেই হয় তার প্রকাশকে ধরে রাখার জন্য। সে যদি প্রকাশকে ধরে না রাখতে পারে, তাহলে তার পরবর্তী প্রজন্ম সমূহ বিপর্যস্ত হবে। সেই জন্যে তারা প্রত্যেকে ওই গভীর জঙ্গলে প্রত্যেকটি গাছ নিজেরা নিজেদের প্রকাশকে ধরে রেখেছে এবং সেই প্রকাশের
কি যে গভীর জঙ্গলের মধ্যে, আপনি গভীর জঙ্গলের ভেতর দিকে ঢুকে যান, বাইরে যে গাছগুলোকে আপনি দেখতে পাচ্ছেন, জঙ্গলের গভীর ভেতরে তো সেই গাছগুলোকে আপনি দেখতে পাচ্ছেন না, ফলে তার প্রকাশের প্রচার আপনার চোখে আসছে না। বাইরের রাস্তার ধারে দুধারে যে গাছগুলো আছে তাদের প্রকাশের প্রচার আপনার চোখে আসছে, আপনি মনে করছেন প্রকাশ এবং প্রচার এক। কিন্তু যখন গভীর ভেতরে জঙ্গলে যদি ঢুকে যান, দেখবেন যেখানে সেখানে কেউ দেখার নেই, সে ততটা ভেতরে কেউ ঢোকে না, এমনকি সূর্যের আলো ততটা ভেতরে ঢুকতে পারে না সেভাবে। সেখানে কিন্তু গাছটি তার নিজেকে প্রকাশ করেছে কিন্তু প্রচার করে। এখন প্রচার যখন তীব্র হয়ে পড়ে তখন নিজের প্রকাশ যেমন অসম্মানিত হয়, ঠিক একইভাবে অন্যের প্রকাশও ক্ষতিগ্রস্ত হয়। আমি অন্যের প্রকাশকে ব্যাহত করি। আমি যদি নিজের প্রকাশকে প্রচার করার জন্যে তীব্রভাবে ব্যতিব্যস্ত থাকি, তীব্রভাবে দামামা নিয়ে বাদনরত থাকি, তাহলে অন্যদের ক্ষীণ কণ্ঠের প্রকাশ যারা আমার সঙ্গে পাঙ্গা নিতে পারবে না, আমার সঙ্গে আপনার ওই কি বলে মল্লযুদ্ধে যারা পেরে উঠবে না, কণ্ঠযুদ্ধে যারা পেরে উঠবে না, তাদের প্রকাশ বিপন্ন হবে। তাদের প্রচারের কথা বলছি না, প্রকাশই এক সময় প্রচার হয়ে যায়। প্রকাশ যখন তীব্র হয় তখন সেটা হয় প্রচার। এবং প্রকাশ যখন তীব্র হয় শুধু নয়, প্রকাশ যখন তীব্র হয় এবং যখন প্রকাশ অন্যের প্রকাশকে ব্যাহত করে, অন্যের প্রকাশকে ক্ষতিগ্রস্ত করে, অন্যের প্রকাশকে বাধাগ্রস্ত করে, তখন সেটা হলো প্রচার। এই প্রকাশ এবং প্রচারের এই সীমিত পার্থক্য। তো যে অপরাজিতা, নীল অপরাজিতা গাছের বীজ আমি এনেছিলাম, যে গাছ আমি বসিয়েছিলাম মাটি তৈরি করে, যে গাছে নীল অপরাজিতা ফুটেছিল এবং যে নীল অপরাজিতার মধ্যে একটি বা একাধিক আমন্ত্রণী চিঠি ছিল, ভাবতে পারেন অন্য যে কোনো রকমের চিঠি ভাবতে পারেন, তবে যারা রসিক মানুষ তারা একই রকমের ভাবতেন। সেই চিঠির ভাষা, সেই চিঠির রং, সেই চিঠির গোপনীয়তা, সেই চিঠির রোমাঞ্চ, সেই চিঠির গভীরতা, সেই চিঠির বিস্তার, সেই চিঠি থেকে চিঠিতরতা প্রাপ্তির যে অবকাশ, সেগুলো ওই অপরাজিতা গাছটির মধ্যে প্রকাশ হয়েছিল। তার প্রকাশ সে হাওয়ায় বাতাসে আন্দোলিত হয়ে নৃত্যের মাধ্যমে, রূপের মাধ্যমে, রঙের মাধ্যমে প্রচার করেছিল। কিন্তু সে অন্য কাউকে কোনো ক্ষতি করেনি, অন্য কারোর উপর কোনো রকমভাবে দমন পীড়ন চালায়নি, পাশের কোনো একটি গাছকে সে চাপা দেয়নি বা কাউকে অস্বীকার করেনি, বরং আমন্ত্রণ করেছে। আর আমন্ত্রণ করার অপরাধেই তো একজন এসে তাকে শিকড় সমেত উপড়ে ফেলে দিয়ে চলে গেছে। অর্থাৎ অপরাজিতা রইল না, অপরাজিতা পরাজয় হলো, অপরাজিতা মারা গেল, অপরাজিতা ধর্ষিত হলো। অথবা ভাবুন, যে আপনি ফুল সংগ্রহকারী, যে আপনি দেবতার পায়ে ফুল দিয়ে তার বিনিময়ে পুণ্য অর্জনে পিপাসু, যে আপনি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন ধর্মপ্রাণ বলে মনে করেন, প্রকাশ করেন এবং প্রচার করেন, প্রকাশের থেকে প্রচার বেশি করেন, সেই আপনি
এই অপরাজিতা গাছটির জীবনের বিনিময়ে নিজে নগ্ন হয়ে গেলেন। অর্থাৎ এবার ভেবে দেখুন তো, পরাজয় কার হয়েছে? পরাজয় আপনার হয়েছে। সেই আপনি, যে আপনি অপরাজিতা ফুল তুলতে এসে অপরাজিতা গাছটির জীবনকে বিপন্ন করে তুললেন। আপনি রূপ, রস, রঙের প্রতি যে প্রেম, সেই প্রেম প্রকাশের তীব্রতাকে কত দূর পর্যন্ত কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা আপনি জানেন না। আর আপনার সেই উদগ্র চাওয়া, উদগ্র ভালোবাসাকে ওই অপরাজিতা গাছটির উপর আরোপ করে তার জীবনকে বিপন্ন করলেন। সেখান থেকে আর দ্বিতীয় দিন ফুল পাওয়ার কোনো অবকাশ আর আপনার রইল না। পরের দিন সকালবেলা ফুল তুলতে এসে তো আপনি ওই অপরাজিতা গাছটাকে আর পাবেন না। পরের দিনের অপরাজিতা, নীল অপরাজিতাগুলোকে তো আর আপনি পাবেন না। পরের দিন আর তো আপনি আপনার দেবতাকে খুশি করার জন্য, তোষামোদ করার জন্য নীল অপরাজিতা দিতে পারবেন না। অর্থাৎ সম্পূর্ণভাবে আপনার পরাজয় হলো। নীল অপরাজিতা কিন্তু অপরাজিতাই রয়ে গেল। এই যে এতক্ষণ ধরে অপরাজিতার কথা নিয়ে যা কিছু বললাম, এগুলো কিন্তু সবই বাজে কথা। আর আপনারা নিশ্চয়ই এই বাজে কথা শুনবেন না। আর যদি কেউ, কোনো কয়েকজন মানুষ মতিভ্রমবশত আমার এই কথাগুলো শোনেন, শোনার পর অতি অবশ্যই এগুলিকে বাজে কথা বলে, ভুলে, অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, একটু অবমাননাকর হাসি উপহার দিয়ে চলে যাবেন। এই অনুরোধটুকু রেখে আজকের এই বাজে কথা আমি এখানেই শেষ করছি। নমস্কার।